ভারী বর্ষণে হাবুডুবু চট্টগ্রামের নিম্নাঞ্চল। পতেঙ্গা সৈকতের পাশের সড়কে ভাঙন, রাঙামাটিতে পাহাড় ধসে পথচারী নিহত। হাজার কোটি টাকা লোপাট, প্রধানমন্ত্রীও বিস্মিত, তবুও পেয়েছেন পদোন্নতি। প্রশ্ন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কি জাদু জানেন? প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় সরকার, জানালেন ডাক্তার জুবাইদা। পিছিয়ে থাকা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে। এনসিপির সমাবেশে বোমা হামলার ঘটনায় সরকারকে দায় দেয়া বালখিল্য মন্তব্য তথ্য উপদেষ্টার। জুলাই নিয়ে কটূক্তিকে ফৌজদারি অপরাধ বিবেচনা করা উচিত। ইরানের কোম নগরীতে আয়াতুল্লাহ খামেনির মরদেহ, তেহরানে 3 দিনের রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধানুষ্ঠানে মানুষের ঢল। বৃহস্পতিবার দাফন। টানা ভারী বর্ষণে প্রকৃতির রুদ্ররূপ। 2 দিনের অবিরাম বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও পানি কোমর সমান ঢুকেছে বাসাবাড়িতেও। সব মিলে দুর্বিষহ নগরবাসীর জীবন। এদিকে পাহাড় ঘেরা এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। রাঙামাটির বাঘাইছড়ির লাইল্লাঘোনা এলাকায় পাহাড় ধসে পথচারীর মৃত্যু হয়েছে। ঝুঁকি নিয়ে বসবাস করা সবাইকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার পর্যন্ত। আকাশ যেন খুলে দিয়েছে তার জলভাণ্ডার। এই রুদ্ররূপে উদ্বেগ আর দুর্ভোগ দুটোই বাড়ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, কোথাও ভারী আবার কোথাও থেমে থেমে ঝরছে বৃষ্টি। এতে নগর জুড়ে জলাবদ্ধতা আর পাহাড় ঘেরা এলাকায় দেখা দিয়েছে ধসের শঙ্কা। অতিবৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। 2 দিনের টানা বর্ষণে নিচু এলাকা, বিশেষ করে চকবাজার, কাতালগঞ্জ ও আগ্রাবাদে হাঁটু থেকে কোমর পানি জমেছে। বাসাবাড়িতেও পানি প্রবেশ করায় দুর্ভোগ যেন সীমা ছাড়িয়েছে। জলাবদ্ধতা এই জন্য যেতে পারছে না যাত্রীরা, এই জন্য সমস্যা। যাত্রী স্বাভাবিক আছে, যাত্রী আছে, পানির জন্য আর কি গাড়ি চালাইতে পারতেছি না। সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত মোড়ে সড়কের একটি অংশ ধসে পড়ায় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। এতে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। রাস্তাটা একেবারেই কাঁচা, এই কাঁচাটা যত দ্রুত সম্ভব যাতে হলো গাড়ি ঘোড়া চলাচল উপযুক্ত করবে, এটা আমরা প্রত্যাশা করছি। আপনারা দেখেন এই ট্রেনটা কিন্তু একবারে ফৌজদারহাট এবং দেশের প্রধান যে এক্সপোর্ট ইম্পোর্টের যে গেটওয়ে, সেই গেটওয়েটা যদি এটা বিন্দু পরিমাণ যদি স্বল্প সময়ের জন্য যদি বন্ধ থাকে তাহলে কিন্তু বিপর্যস্ত হবে। সকাল থেকে টানা ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি লাইল্লাঘোনা এলাকায় পাহাড় ধসে পথচারীর মৃত্যু হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে চালাচ্ছে মাইকিং। ভারী বৃষ্টিতে বান্দরবানের 7 উপজেলায় পাহাড় ধসের ঝুঁকিতে হাজারো পরিবার। পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। কক্সবাজারে পাহাড় ধসে একদিনে 9 জনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বন্যা ও পাহাড় ধসের সংখ্যা দেখা দেয় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। পানির লেভেল হচ্ছে বা আমাদের স্টুডেন্ট গেটগুলো আছে, সেগুলোর ব্যাপারে আমাদের নির্বাহী প্রকৌশলী পানি নিয়ন্ত্রণ বোর্ড সতর্ক আছে। আর কোনো কারণের জন্য বন্যা পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনীয়। ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ। শহীদ, বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কি বলছেন নগরবাসী? চট্টগ্রামের যে টানা বর্ষণ চলতেছে, সেই বর্ষণের আসলে এক ধরনের বলা যায় নির্মাঞ্চল যেগুলো আছে নগরীর, সে সব জায়গায় আসলে প্লাবিত হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে আসলে জনজীবন মানুষ যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি স্কুল গ্রামে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে সংকটে পড়েছেন এবং কর্মজীবী যারা আছেন তারাও আসলে অনেকটা ব্যাক পেতে হচ্ছে এখানে চলাফেরায়। এখন আমরা দেখতেই পাচ্ছেন আমরা চট্টগ্রামের এই মুহূর্তে আছি মুরাদপুর এলাকায়। আমরা সকাল থেকে চট্টগ্রামের কাতালগঞ্জ সহ হালি শহর এবং মুরাদপুর, বদ্দানা সব জায়গায় আমরা ঘুরেছি। সব জায়গায় আসলে চট্টগ্রামের চিত্র একই চিত্র এবং এটি পরিদর্শন করতে চট্টগ্রামের সিটি মেয়রও মাঠে নেমেছেন এবং সিডিএর কর্মকর্তারাও আমরা দেখেছি তারা মাঠে এসেছেন এবং যে এখানকার যে জনভোগান্তি তারা আসলে দুঃখ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আসলে চট্টগ্রামে আপনি জানেন গত 24 ঘন্টা অর্থাৎ সকাল 9টা পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে 333 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটি চট্টগ্রামে এখন কিন্তু রেকর্ড বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে। সেই হিসাবে আবহাওয়া অফিস এবং মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র যেটি বলছেন, আসলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই ধরনের জলাবদ্ধতা বা জলজট তৈরি হয়েছে। এই জন্য তিনি সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কথার সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি চট্টগ্রামের যে জলবদ্ধতা প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো নিরসনের জন্য যে সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত 34 ব্রিগেড রয়েছে তারা আসলে সংবাদ সম্মেলন করেছেন। আমরা হয়তো বা একটু পরে সেটি আপনাদের একটু পরবর্তী সংবাদে আমরা তথ্য আপনাদের দিতে পারবো। চট্টগ্রামের মুরাদপুর থেকে এই ছিল আমার কাছে একটা সবচেয়ে খবর। ধন্যবাদ শহীদ আপনাকে। তার দুর্নীতি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। প্রকল্পের কাজ না করে শুধু কাগজ জমা দিয়ে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এত কিছুর পরও বিতর্কিত ওই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আওয়ামীপন্থী প্রকৌশল পরিষদ নেতা ABM রেজাউল বাড়ির এমন পদোন্নতির পর প্রশ্ন, কোন জাদু বলে পদোন্নতি আর পুরস্কার মিলছে তার? সেখানে শুধু LGRD একটা মিনিস্ট্রি থেকে 3500 কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোনো রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, 3500 কোটি টাকা গায়েব হয়ে গেছে নাই, এবং লিটিগেশন হওয়ার কারণে সব কাজ বন্ধ হয়ে আছে। মাত্র 2 মাস আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানে পিরোজপুরের বিভিন্ন প্রকল্পে কাজ না করে প্রায় 6000 কোটি টাকা আত্মসাতের বিষয়ে এভাবেই বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি ডিপার্টমেন্ট থেকে 3500 কোটি টাকা, এবং কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে 6000 কোটি টাকা নেই। যে দুর্নীতির ঘটনায় মামলা চলছে দুর্নীতি দমন কমিশনে। পিরোজপুরের বেশ কয়েকটি প্রকল্পে অনিয়ম দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, যার অন্যতম অভিযুক্ত LGEDর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ABM রেজাউল বাড়ি। 2018 সালের মে থেকে 2023 সালের এপ্রিল পর্যন্ত পিরোজপুরে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প FDDRIRPর প্রকল্প পরিচালক ছিলেন। প্রাথমিক তদন্তে দুর্নীতির তথ্য মিললে অভিযুক্ত ABM রেজাউল বাড়ির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। দুর্নীতির পাশাপাশি আওয়ামী লীগের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সাথেও যোগসাজশে অর্থ আত্মসাতের তথ্যেও অনুসন্ধান চলছে। রেজাউল বাড়ি আওয়ামীপন্থী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের LGED শাখার যুগ্ম আহ্বায়ক। কিন্তু এত বড় দুর্নীতিতে অভিযুক্ত এবং প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশের পরও সম্প্রতি সেই ABM রেজাউল বাড়িই পেয়েছেন পদোন্নতি। গত 2রা জুলাই তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়, এমনকি ঢাকা বিভাগের দায়িত্ব দিয়ে করা হয় পুরস্কৃত। দুর্নীতিতে অভিযুক্ত রেজাউল বাড়ির পদোন্নতিতে তৈরি হয়েছে অস্থিরতা। প্রশ্ন উঠেছে, এত কিছুর পরও কিভাবে পদোন্নতি পেলেন রেজাউল বাড়ি? কোন জাদু বলে শাস্তির পরিবর্তে হলেন পুরস্কৃত? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনা কেবল অবিশ্বাস্যই নয়, বরং দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। এটা কোনোভাবেই কাম্য নয়। আমি আশা করি কর্তৃপক্ষ, যেহেতু প্রধানমন্ত্রী অবগত আছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, তিনি হস্তক্ষেপ করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা সক্রিয়ভাবে বিষয়টা দেখবেন, কারণ শাস্তি যদি না পায়, যে অন্যায় করে পার পেয়ে যায় এবং অন্যায়ের কোনো শাস্তি হয় না, তখন কিন্তু অন্যায় আর উৎসাহিত হয়। তবে অভিযুক্ত রেজাউল বাড়ি তার পদোন্নতিকে স্বাভাবিক বলে দাবি করেছেন। ওগুলো মিথ্যা কথা। বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে নিয়ম অনুযায়ী শূন্য পদের এগেইনস্টে পদোন্নতি দিচ্ছে, এখানে আর্থিক অনিয়মের কি আছে? এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে ফোন দিয়েও পাওয়া যায়নি। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা। দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এমন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ের সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। সকাল 9:30টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। তিনি ফার্ম বেস এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন তারেক রহমান। মাঠ পর্যায়ে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায় সরকার, এমনটা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বলেন, সরকার মনে করে স্বাস্থ্য সেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। আর অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের চেষ্টা করছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী সেশনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, সরকারের 2 মন্ত্রী সহ বিশেষজ্ঞরা অংশ নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতি জনসংখ্যার কারণে দেশের স্বাস্থ্যসেবায় কিছুটা ঘাটতি আছে। আর অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে বেসরকারি খাতের মতো সরকারিভাবেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। সরকারি চিকিৎসা ব্যবস্থা কিছুটা পিছিয়ে আছে, তবে সরকার চেষ্টা করছে তা সমাধান করার। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যন্ত্রপাতি থেকে শুরু করে স্বাস্থ্য উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ডেঙ্গু নিয়েও ফাইট করছি, তবে অন্যান্য সরকারের তুলনায় ব্যবস্থা অনেক ভালো রেখেছি। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বর্তমান এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ নিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা দরকার। স্বাস্থ্য খাতে তরুণদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করছে সরকার। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের 72% নিজেদের পকেট থেকে দিতে হয় উল্লেখ করে এটা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সরকার চায় প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, এবং সেই সাথে সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। এই ধরনের কর্মশালা বাংলাদেশের স্বাস্থ্য উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য স্থানীয়ভাবে উপযুক্ত পথ তৈরি করবে বলেও মনে করেন বিশিষ্ট এই চিকিৎসক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 6 দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। বেলা 3টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে, আজকের কার্যসূচিতে 5টি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এছাড়া কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা 2টি নোটিশের ওপর আলোচনা হবে। সংসদ সচিবালয় জানিয়েছে, চলতি অধিবেশনে বাকি স্থায়ী কমিটিগুলো গঠনের কাজ শেষ হতে পারে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 জুলাই পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে, তবে প্রয়োজন হলে এর মেয়াদ বাড়ানো হতে পারে। এর আগে গত 30 জুন নতুন অর্থ বছরের বাজেট পাশের পর অধিবেশন মুলতবি করা হয়। বাজেট পাশের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। 2024-এর 7 জুলাই আজ। এদিন নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হয় বাংলাদেশ। দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেড। এদিন কোটা বাতিলের এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। ব্লকেডের সমর্থনে বিভিন্ন স্থানে সড়কে ফুটবল, ক্রিকেট খেলার পাশাপাশি রাস্তা আটকে কোটা বিরোধী স্লোগান আর কবিতা গানে উদ্দীপ্ত হয় আন্দোলনকারীরা। তবে সরকারের বিভিন্ন মহল থেকে আসে নানা বক্তব্য। রাজপথ আর রাজনীতির মাঠ দুক্ষেত্রেই বাড়তে থাকে উত্তাপ। সমাবেশ, গণপদযাত্রা, বিক্ষোভ, অবরোধ আর 10টা আন্দোলনের মতো কোটা আন্দোলনও শুরু হয় এসব কর্মসূচির মধ্য দিয়েই। কিন্তু মেধাবীদের দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত হয় এক নতুন কর্মসূচি, বাংলা ব্লকেড। বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত রাখবে। 2024 সালের 7 জুলাই বেলা 3টা থেকে দেশব্যাপী শুরু হয় এ কর্মসূচি। বিশ্ববিদ্যালয় এলাকা ছাপিয়ে এদিন রাজধানী ও দেশের বিভিন্ন স্থানের মূল সড়কগুলো অবরোধ করেন শিক্ষার্থীরা। মুহূর্তে স্থবির হয়ে পড়ে গোটা রাজধানী সহ সারা দেশ। আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ, নীলক্ষেত, চানখারপুল, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, কাউরান বাজার, মিরপুর, আগারগাঁও, পুরান ঢাকা ও পাড্ডা সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেন। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামে রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনই। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তার ভিতরে এই বাংলা ব্লকেড কর্মসূচিটাও ছিল অন্যতম, এবং এই প্রত্যেকটা কর্মসূচি আসলে এই আন্দোলনটাকে ধীরে ধীরে ডানা বাঁধতে সহযোগিতা করছে। হয়তো মেয়েরা সামনে গিয়ে আন্দোলন করতে পারে নাই, কিন্তু যখন ওদের ফ্রেন্ডদের, বন্ধু, ভাইদের যখন দেখছে আহত বা কোনো সমস্যা হয়েছে, ওরা যথেষ্ট চেষ্টা করেছে তাদেরকে সাহায্য করার যে কোনো কিছু দিয়ে।
এদিন 4 দফা থেকে সরে কোটা বাতিলের 1 দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধারা জানান, সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে কর্মসূচির চিরাচরিত নাম থেকে বের হয়ে আসেন তারা। এই আন্দোলনের গতিপথকে নির্ণয় করার জন্য আমরা নানা ধরনের কর্মসূচির কথা আমরা তখন ভেবেছিলাম। বাংলা ব্লকেট, তারপরে কমপ্লিট শাটডাউন, এরপরের সময়টাতে আমি জেলখানায় যখন গিয়েছিলাম, তারপরে লং মার্চ টু ঢাকা, 1 দফার যে ঘোষণা, নানা ধরনের ঘোষণাই কিন্তু শিক্ষার্থীরা তখন তাদের জায়গা থেকে তারা এই ঘোষণাগুলো দিয়েছিলেন। এদিকে ওই দিনই শিক্ষার্থীদের এই আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কর্মসূচি চলাকালে সন্ধ্যার দিকে সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলমকে শাহবাগ থানায় ডেকে নেওয়া হয়। যদিও কোটা সংস্কার ছাড়া মাঠ ছাড়বেন না বলে সাফ জানান তারা। এরপর সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি পরদিন বেলা 3:30 থেকে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই নিয়ে কটূক্তিকে ফৌজদারি অপরাধের মধ্যে আনা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জুলাই নিয়ে হওয়া কটূক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা খুবই দুঃখজনক। সোমবার দুপুরে সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষ সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফ করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এছাড়া সোমবার সাভারের সমাবেশে হামলার বিষয়ে এনসিপির প্রধান নাহিদ ইসলাম সরকারকে দায়ী করাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেন উপদেষ্টা। জানান, এই ঘটনায় সরকার তদন্ত করছে, অবশ্যই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তথ্য জানাবেন, আমরা বলছি না কখনোই যে সরকারের। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। বিমা খাতে গ্রাহকের পূর্ণ আস্থা নিশ্চিত করতে শক্তিশালী আইনি কাঠামো এবং নীতিমালা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, খাতটি কেবল সেবামূলক কাজ নয়, দেশের অর্থনীতিকে বেগবান করার অন্যতম প্রধান উপাদান। মঙ্গলবার রাজধানীর একটি ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, বিমা জগৎকে আরও গতিশীল করতে এবং এই খাতের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফেরাতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে সরকারের সাথে মিলে আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। রাষ্ট্র এবং সরকারের বিভিন্ন সমস্যাকে আমরা চিহ্নিত করেছি। যেই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান না করি, সংস্কার না করি, মেরামত না করি, তাহলে সমাধানের লক্ষ্যটা বাস্তবায়ন করা সহজ হবে না। বন্যা আর টাইফুনের কবলে পড়েছে ভারত আর চীনের অনেক জায়গা। অতিবৃষ্টি আর ঢলে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র ও গুজরাট। জারি হয়েছে রেড অ্যালার্ট। আর টাইফুনের আঘাতে চীনে ভেঙে পড়েছে জলাধারের প্রাচীর, তলিয়ে যাচ্ছে লোকালয়। ভারতের মহারাষ্ট্রের লোনাভালায় বন্যায় থমকে গেছে জনজীবন। পানিবন্দী হাজারো মানুষ, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে লাইফ জ্যাকেট আর টিউবই এখন একমাত্র ভরসা। টানা 2-3 দিন বৃষ্টিতে ঘরের ভেতর পানি ঢুকে গেছে। খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যেই আমাদের উদ্ধার করা হয়। দেশটির বাণিজ্য নগরী মুম্বাইয়ের অবস্থাও শোচনীয়। পুনে মহাসড়কে পাহাড় ধসে পুরোপুরি বন্ধ হয়ে গেছে যান চলাচল। ডুবন্ত সড়ক আর উপড়ে পড়া গাছের কারণে স্থবির হয়ে পড়েছে গোটা শহর। মুম্বাই, গুজরাট ও কর্ণাটকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আরও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু মহারাষ্ট্রই নয়, ভাসছে গুজরাট, আসামও। দূষিত পানিতে ছড়াচ্ছে রোগবালাই। খরার ছোবল শেষে এমন বন্যায় ভারতের অর্থনীতি ও কৃষিতে পড়েছে বড় ধাক্কা।
টাইফুনের কবলে পড়েছে চীনও। ঘটনা এমনই প্রলয়নকারী যে চোখের পলকেই সব তছনছ। হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিশাল সব বাঁধ, কাদা পানির স্রোতে ভেসে যাচ্ছে লোকালয়। টাইফুন মোসাকের এমন তাণ্ডব চীনের নাননিং শহরে। পরিস্থিতি সামলাতে জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। পানির নিচে বিস্তীর্ণ গ্রাম আর ফসলের মাঠ, স্পিডবোটে চলছে উদ্ধার অভিযান। তবে আবহাওয়াবিদরা বলছেন এই দুর্যোগ এখনই থামছে না, নামতে পারে আরও ঢল। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের কোম নগরীতে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে পবিত্র জামকারান মসজিদে খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর তার মরদেহ নিয়ে জামকারান মসজিদ থেকে একটি শোক যাত্রা শুরু হয়। এরপর বুধবার মরদেহ ইরাকের ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হুসাইনের মাজার ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। আগামী 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ইরানের সঙ্গে হয় নতুন চুক্তি, নয়তো তাদের কাজ শেষ করে দেয়া হবে। আবারও এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যরাতে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র চাইলে অল্প সময়ের মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিতে সক্ষম। তবে সামরিক পদক্ষেপের চেয়ে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান বলেও জানান ট্রাম্প। যদিও প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না বলেও সতর্ক করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। খামেনির মৃত্যু ইরানের আদর্শকে আরও শক্তিশালী করেছে বলে দাবি তাদের। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আবারও হামলা চালিয়েছে ইরান। সোমবার মধ্যরাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এ হামলা চালিয়েছে। 2 মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।